নমস্কার, আমার নাম নীল। দ্য রুম অফ লাইফস পডকাস্টে আপনাকে স্বাগত জানাই। সাধারণত এই পডকাস্টটি ইংরেজিতে সম্প্রচার হয়, তবে আজকের খণ্ডটি হবে বাংলায়। বছর ২ আগে যখন কলকাতায় বাড়িতে গেছিলাম, তখন মহাশ্বেতা দেবীর লেখা ১০৮৪ মা বইটি পড়ছিলাম। ৭০-এর দশকে কলকাতার যুবক যুবতীরা যে মাওবাদী রাজনৈতিক বিপ্লবে সামিল হয়েছিল এবং তার খেসারত হিসেবে প্রশাসন ও পুলিশের হাতে অকথ্য গ্রেপ্তার, অত্যাচার ও হত্যার শিকার হয়েছিল, তারই গল্প। ৭০-এর দশকের এই ইতিহাসের ব্যাপারে আমি কিছুই জানতাম না, তাই বাবার কাছে সে সময়ের ব্যাপারে আরও জানতে চাইলাম। বাবা শুধু সে সময়ের রাজনৈতিক পরিস্থিতির বর্ণনাই দিলেন না, তার সাথে নিজের জীবনের বেশ কিছু ঘটনার গল্পও বললেন। কলকাতার এই ভয়ানক রাজনৈতিক ইতিহাস আমি প্রথম জানলাম। মনে হলো আমার মতো এমন কতজন রয়েছে যারা ৭০-এর কলকাতার ইতিহাসের কথা জানে না। বাবাকে তাই বললাম গল্পের আকারে ঘটনাগুলি লিখে ফেলতে। তাই আজকের এই পর্বটি আমার বাবার চোখ দিয়ে দেখা ৭০-এর কলকাতার রাজনৈতিক ইতিহাস, বাবার লেখা ও পাঠ করা। সত্তরের দশক মুক্তির দশক। যে সময়ের কথা লিখছি সেই ৭০-এর দশকে কলকাতার অলিতে গলিতে কোথাও দেওয়াল লিখন, কোথাও পুরনো খবরের কাগজে লাল আলতায় হাতে লেখা পোস্টার হঠাৎ হঠাৎ আত্মপ্রকাশ করত। অশান্ত রাজনৈতিক বাতাবরণের পরিচয় দিত তাদের স্লোগান। ৭০-এর দশক মুক্তির দশক। বন্দুকের নলই রাজনৈতিক ক্ষমতার উৎস। চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান। শ্রীকাকুলাম নকশালবাড়ির আগুন দিকে দিকে ছড়িয়ে দাও। সেই ৭০-এর দশকে দিল্লির কেন্দ্রীয় সরকার এবং পশ্চিমবঙ্গের রাজ্য সরকার ছিল জাতীয় কংগ্রেসের আয়ত্তে। তখন রাজ্যে বামপন্থীরাও যথেষ্ট সমর্থন অর্জন করেছিল, তবে তাদের নিজেদের মধ্যেই ছিল মতাদর্শের বিরোধ। একদল যারা সংসদীয় পথে আস্থা রাখত, তারা চাইত জনসাধারণকে বামপন্থায় উদ্বুদ্ধ করে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে জয়ী হবে। অন্য দলটি সংসদে কোনো আস্থা রাখত না। তাদের আদর্শ ছিল সশস্ত্র বিপ্লব। এরা বিশ্বাস করত যে কংগ্রেস নির্বাচনে পরাজিত হলেও সামরিক শক্তির দৌলতে তারা কখনো ক্ষমতা হস্তান্তর করবে না। সে সময়ে চীনে মাও সেতুংয়ের নেতৃত্বে শ্রমিক কৃষকেরা সশস্ত্র বিপ্লব করে রাষ্ট্র ক্ষমতা দখল করেছিল। সেই ছিল এই বামপন্থী দলের সামনে উদাহরণ। চীনের চেয়ারম্যান মাওকে তারা নিজেদের চেয়ারম্যান হিসেবে সোচ্চার প্রচার করত। তাদের ভাবধারা ছিল যে ভারতবর্ষ ইংরেজদের থেকে রাজনৈতিক স্বাধীনতা আয়ত্ত করেছে বটে, তবে যতদিন দেশে দারিদ্র্য আছে ততদিন সে স্বাধীনতা সম্পূর্ণ নয়। দেশবাসী সম্পূর্ণ স্বাধীন সেদিনই হবে যেদিন দেশে অর্থনৈতিক সমতা আসবে। দিল্লির সরকার এই দুই বামপন্থী দলকে নির্মূল করতে রাজ্যের কংগ্রেস সরকারকে ঢালাও পুলিশি ও প্রশাসনিক সাহায্য দিত। কেন্দ্র রাজ্য দুই সরকারের প্রশ্রয়ে পুলিশ ও আধা সামরিক বাহিনী সিআরপি অর্থাৎ সেন্ট্রাল রিজার্ভ পুলিশ হয়ে উঠল তাদের বেপরোয়া অত্যাচারের হাতিয়ার। মানুষকে আতঙ্কিত, সন্ত্রস্ত, অবদমিত করে শাসক দলের উদ্দেশ্য সাধনই ছিল তাদের লক্ষ্য। এর উত্তরে মাওবাদী যুবকেরা পাল্টা চালাতো পুলিশের গাড়ির উপর বোমার আক্রমণ। সেই ১৯৭০ সালেই আমার উচ্চ মাধ্যমিক। আমার তখন ১৮ বছর বয়স, যে বয়সের কাছে কবি সুকান্ত রেখেছিলেন বুক ভরা প্রত্যাশা। বাড়িতে আমার বড়দের মধ্যে একটা বামপন্থী সক্রিয়তা ছিল, কিন্তু উগ্রপন্থার প্রতি জোরালো কোনো সমর্থন ছিল না। আর এই পরিস্থিতির মধ্যে আমি ছিলাম যেন এক দূরবর্তী দর্শক। তবে সেই তপ্ত আবহাওয়ায় নিজেকে একেবারে উদাসী রাখতে পারিনি। কিছু ঘটনার সাক্ষী থেকেছি,
কিছু ঘটনা কানে এসেছে। প্রত্যক্ষ অপ্রত্যক্ষ সেই ঘটনাগুলি সব তরুণ মনের উপর গভীর ছাপ ফেলেছিল। তাই এই 50 বছর পরও তার কিছু রোমন্থন করতে বসলাম। আমাদের বাড়ি থেকে বাঁশডনি বাজার যেতে পথে ছিল এক দমকল কেন্দ্র। সেখানে ছিল বেশ কিছু দমকলের গাড়ি, আর ছিল দোতলা বাড়ি, তার একতলাতে অফিস, উপরের তলাতে কর্মীদের রাত্রিবাসের জায়গা। এক সকালে আমি চলেছি থলিহাতে বাজারে, তখন দেখি দমকল কেন্দ্রের সামনে বেশ জটলা। লোকেদের কথা শুনে জানলাম যে আগের রাতে সিআরপি এক কর্তব্যরত দমকল কর্মীকে গুলি করে মেরে ফেলেছে। দমকল কেন্দ্রের চৌহদ্দির ভেতরে ঢুকে যা দেখলাম তাতে গা শিউরে উঠল। অফিসের বারান্দার লাল মেঝেটাকে আরও লাল করে জমাট বাঁধা পুরু রক্ত। সেই রক্তের ধারার মধ্য দিয়ে কিছু ছেঁচড়ে টেনে নিয়ে যাওয়ার স্পষ্ট চিহ্ন। বিহ্বল দমকল কর্মীরা বললেন গতরাতে তারা পুরোদস্তুর খাঁকি পোশাক পরেই ডিউটিতে ছিলেন। হঠাৎ সামনের রাস্তায় সিআরপির গাড়ি এসে থামে এবং কয়েকজন বন্দুকধারী পুলিশ নেমে এসে হিন্দিতে কিছু জিজ্ঞাসা করে। সেই জিজ্ঞাসাবাদী কোনোভাবে তর্কাতর্কিতে পৌঁছয়, পুলিশ গুলি চালায় এবং ঘটনাস্থলে কর্মরত দমকলকর্মী মারা যান। সেই মৃতদেহটিকে তারপর তারা পা ধরে টানতে টানতে নিয়ে গাড়িতে তোলে। এমনই অকারণে মানুষ মারবার অবাধ স্বাধীনতা দেওয়া হয়েছিল পুলিশকে। বাঁশডনি বাজারে এক মাংসের দোকানে আমি প্রায় দিনই বাড়ির কুকুরটার জন্য ছাঁট মাংস কিনতাম। সেই দোকানে বসত আমার বয়সেরই একটি ছেলে। এক সময় দেখলাম তার দোকান কয়েকদিন বন্ধ। অন্য দোকানে খোঁজ নিয়ে জানতে পারলাম পুলিশ ছেলেটিকে মেরে ফেলেছে। 1970 থেকে আমি স্কুল ছেড়ে হাজরায় আশুতোষ কলেজে পড়া শুরু করেছিলাম। একদিন কলেজ থেকে বাড়ি ফিরছি বাস থেকে নেমে দেখলাম আমাদের নাকতলা এলাকা চতুর্দিক থেকে পুলিশ ঘিরে ফেলেছে। কেউ পুলিশের বেড়ার ভেতরে ঢুকতে পারবে না, বেরোতেও পারবে না। ঘেরা গণ্ডির ভিতরে ঘরে ঘরে পুলিশ ঢুকে অপরাধী সন্দেহে গ্রেপ্তার করে নিয়ে যেত। একে তখন বলা হতো চিরুনি তল্লাশি। কত নিরপরাধ লোক যে এই অত্যাচারের শিকার হয়েছিল। পুলিশের উদ্দেশ্যই ছিল সাধারণ লোকের মনে ভয়, ত্রাস সৃষ্টি করে দমিয়ে রাখা। আমাদের বাড়ির পাশের জমিতে ছিল এক সরকারি অবৈতনিক প্রাথমিক স্কুল, যেখানে আমি নিজেও ছোটবেলায় পড়েছি। সেই স্কুল বাড়ির একটি অংশ ছিল আমাদের বাড়ির লাগোয়া। টিনের ছাউনি আর বাঁশের চটা দিয়ে তৈরি বেড়ার দেওয়াল। ঘরের সম্মুখে 3টি দরজা, কাঠের ফ্রেমে টিন সাঁটা। স্কুল বাড়ির সামনে খানিক ফাঁকা জমি, সেটি বাচ্চাদের খেলবার জায়গা। আমাদের বাড়ি আর এই স্কুলের পেছন দিয়ে মোটামুটি পূব পশ্চিমে প্রসারিত নেতাজি সুভাষচন্দ্র বসু রোড, যানবাহন ও সরকারি বাস চলাচলের রাস্তা। স্কুলের এক পাশে যেমন আমাদের বাড়ি, অপর পাশে সমাজপতিদের বাড়ি এবং পরপর কানুদার বাড়ি আর বিশিবুড়োর বাড়ি। এই বিশিবুড়ো শুনেছি ছিলেন প্রখ্যাত সাহিত্যিক প্রমথনাথ বিশির দাদা। বয়সের ভারে নুব্জ বিশিবুড়োর কেউ ছিল না। ওনার বাড়িতে না ছিল কোনো রকম সীমানা নির্ণায়ক বেড়া, না ছিল রাত্রে পর্যাপ্ত আলোর ব্যবস্থা। বিশিবুড়োর জমিটা ছিল আপামর জনতার জন্য বাস রাস্তায় পৌঁছাবার সহজ উন্মুক্ত পথ। সেদিন সন্ধে হব হব করছে। পাশের স্কুলের সেই মাঠে খেলা শেষ করে সবে বাড়ি ফিরেছি। আওয়াজ পেলাম একটা কোনো গাড়ি ধীর গতিতে আমাদের বাড়ির পাশ দিয়ে চলে গেল। মুহূর্ত পরেই সশব্দে দুটো বোম ফাটবার আওয়াজে চমকে উঠলাম। 2-1 মিনিট বাদেই হিন্দিতে কিছু খিস্তি খেউর ও বেশ কিছু ভারী বুটের দ্রুত চলাচলের আওয়াজ আসতে লাগলো। কৌতূহলবশত জানলার ফাঁক দিয়ে উঁকি দিয়ে দেখতে পেলাম বেশ কিছু বন্দুকধারী সিআরপি বিশিবুড়োর জমি দিয়ে এলাকায় ঢুকে এসেছে। তাদের একজনকে দেখলাম স্কুলের মাঠ পেরিয়ে বেড়া দেওয়া ক্লাসঘরের খোলা দরজা দিয়ে ঘরের মধ্যে ঢুকে গেল। ঠিক সঙ্গে সঙ্গেই ঘরের মধ্যে থেকে শুরু হলো এক আর্ত চিৎকার।
পুলিশটা একজনকে বন্দুক দিয়ে মারতে মারতে আর গলা ধাক্কা দিতে দিতে বের করলো। লোকটি আকুলভাবে পুলিশটির পায়ের উপর শুয়ে পড়ছে। চেহারা আর গলার আওয়াজ শুনে চিনলাম, এ তো কানুদা। কানুদাকে পুলিশ মারতে মারতে আর গলা ধাক্কা দিয়ে রাস্তা দিয়ে নিয়ে চলেছে, আর অসহায় কানুদা আপ্রাণভাবে কিছু বলার চেষ্টা করছে। এইদিকে ঘরের মধ্যে আমার মা আর সেই দৃশ্য সহ্য করতে পারলেন না। আমাদের বাড়িতে তখন ছিল 4-5 ফুট লম্বা একটা মোটা বেতের লাঠি। আমরা ওটাকে চিনতাম কোঁতকা নামে। রাত বিরেতে চোর, বাগানে ঢুকে আসা গরু, আগাছা জঙ্গলে লুকিয়ে থাকা সাপের বিরুদ্ধে হাতিয়ার। কানুদার অসহায় আর্তনাদে দিক বিদিক জ্ঞানশূন্য হয়ে পুলিশের প্রতি সমস্ত ভয়ডর ভুলে মা হঠাৎ দরজার আড়ালে রাখা শুধুমাত্র সেই লাঠিটা উঁচিয়ে রাস্তায় একাই বের হয়ে গেল সিআরপির মোকাবিলায়। কেউ একজন, কে ছিল তার ঠিক মনে নেই, দ্রুত গিয়ে কোনো মতে মাকে টেনে আবার ঘরে ঢুকিয়ে দিল। ততক্ষণে বিভিন্ন বাড়িতে সিআরপি ঢুকে মারধর শুরু করেছে। ভেসে আসছে কান্নার রোল। একেবারে কাছের সমাজপতিদের বাড়ি থেকে শিশু ও মহিলাদের তুমুল কান্নার আওয়াজ আসছে। ত্রাস ও ক্ষমতার নিদর্শন রেখে ঘণ্টাখানেক বাদে সিআরপি বিদায় নিল। পরদিন সকালে জানা গেল ওরা শুধু কানুদাকেই ধরে নিয়ে যায়নি, সঙ্গে মারতে মারতে নিয়ে গিয়েছে সমাজপতি বাড়ির ভাড়াটে অবনী চক্রবর্তীকেও। অফিস থেকে ফিরে তিনি খানিক বিশ্রাম নিয়ে গেছিলেন উঠোনের করে হাত মুখ ধুতে। বাড়ির উঠোনে ঢুকে আসা পুলিশ অবনীদাকে দেখেই মারতে শুরু করে এবং ধরে নিয়ে যায়। এই সব ঘটনা যেখানে ঘটল, সে রাস্তা ছাড়িয়ে পাড়ার অভ্যন্তরে আরও এক রাস্তাতেও পুলিশ চড়াও হয়েছিল। সেখানে একটি বাড়ির একতলায় সস্ত্রীক ভাড়া থাকতেন প্রখ্যাত শরৎবাদক শ্রী তিমিরবরণ ভট্টাচার্য। তাঁর তখন অনেক বয়স, সেই কারণেই হয়তো মারধর না করে তাঁকে কিছু খিস্তিখেউর করেই পুলিশ চলে যায়। পরের দিন প্রতিবেশীরা থানায় গিয়ে কানুদা ও অবনীদাকে নিয়ে আসলো। কানুদা বাড়ি এসে বললেন যে তিনি তার ভাগ্নেকে মাঠে খেলতে দেখেছিলেন। তারপর বোমের আওয়াজ পেয়ে দেখতে গিয়েছিলেন ভাগ্নে তখনও মাঠে বা স্কুল ঘরে রয়েছে কিনা। ঘর থেকে বেরোনোর পথেই একেবারে পুলিশের মুখোমুখি। অবনীদা থানা থেকে সশরীরে বাড়ি আসতে ছোট 2 ছেলে মেয়ে ও স্ত্রীর মুখে আনন্দ। পাড়া প্রতিবেশীতে ঘর ভর্তি। সবাইকে তিনি গুছিয়ে বলছেন পুলিশের মারের কথা। গল্প শেষ করে অবনীদা স্নান করবার জন্য উঠে দাঁড়াতেই সঙ্গে সঙ্গে মাটিতে পড়ে গেলেন। সবাই হতবাক। বিস্ময়ের ঘোর কাটতেই তাড়াহুড়ো করে ডাক্তার ডেকে আনা হলো। তিনি এসে ঘোষণা করলেন অবনীদা মারা গেছেন। গতদিনের নির্যাতনে তার দেহের ভিতরে কোথাও রক্তপাত হয়েছিল, তার থেকেই মৃত্যু। আমার মনে হলো অবনীদা যেন স্ত্রী, শিশু, পুত্রকন্যাদের সঙ্গে শেষ দেখা করতেই থানা থেকে বাড়ি এসেছিলেন। সেই সময় যেমন একদিকে চলেছে পুলিশের অত্যাচার, দমন, পীড়ন ও নির্বিচার হত্যা, পাশাপাশি চলেছে রাজনৈতিক দলের মধ্যে হানাহানি, খুনোখুনি, রক্তক্ষয়। রাজ্যে কংগ্রেসের সমর্থকেরা পুলিশের সাহায্য নিয়ে বামেদের আক্রমণ ও নির্যাতন করে এলাকা এবং পরিবার থেকে তাড়িয়ে দিয়ে বিচ্ছিন্ন জীবনযাপন করতে বাধ্য করত। খুন ছিল নিত্যকার ঘটনা। কলকাতা শহরটা সেই সময় যেন অদৃশ্য সীমারেখায় ছোট ছোট এলাকায় ভাগ হয়ে গিয়েছিল, এক এক ভাগ এক এক রাজনৈতিক দলের কর্তৃত্বে। নিশ্চিন্ত অবাধ চলাচলের কোনো উপায় ছিল না। তা সত্ত্বেও অফিস, কলকারখানা, স্কুল, কলেজে তো যেতে হবেই। এখন যেমন গড়িয়া থেকে ছেড়ে হাওড়ার বাস আমাদের নাকতলার বাড়ির উপর দিয়ে চলাচল করে, তখনও করত। পথে পড়ত আজাদগড় এলাকা, সেখানে কংগ্রেসের কর্তৃত্ব। তাদের গুন্ডারা ভয় দেখিয়ে সরকারি বাস থামিয়ে দিত। তারপর বাসে উঠে প্রতিটি যাত্রীকে ভালো করে পর্যবেক্ষণ করে দেখত বাম দলের কোনো পরিচিত মুখ আছে কি না। কাউকে পেলে তক্ষুনি সেই হতভাগ্যকে জোর করে বাস থেকে নামিয়ে নিয়ে চলে যেত। বহু ঘটনায় সে লোকের আর কোনোদিন খোঁজ পাওয়া যায়নি।
সেই বাসে কলেজ যাতায়াত করতাম। যাওয়ার পথে অনুভব করতে পারতাম বাস যতই আজাদগড়ের কাছে পৌঁছচ্ছে ততই সব যাত্রীদের চোখ মুখ এক অজানা আশঙ্কায় ছেয়ে যাচ্ছে। সেই এলাকা অতিক্রম করলেই আবার সবার চোখে মুখে স্বস্তি। কলেজে তখন সবে বন্ধু হয়েছে শেখর, বাড়ি রানীকুঠি। ওর বাড়ির সামনের রাস্তাটা শাসক দল ও বিরোধী দলের এলাকার সীমান্ত, ফলে অশান্তি সেখানে নিত্যকার ঘটনা। এক সকালে গেছি শেখরের বাড়িতে গল্প করতে। দোতলার ঘরে গল্প বেশ জমে উঠেছে। এমন সময় কানে এলো সম্মিলিত স্লোগানের আওয়াজ। কংগ্রেসের সমর্থকেরা ঝান্ডা উঁচিয়ে মিছিল করে চলেছে। জানালা সামান্য ফাঁক করে দেখতে পেলাম রাস্তার পাশের সরু গলিগুলিতে অন্য কিছু ছেলে মিছিলের উপর তীক্ষ্ণ নজর রাখছে। তাদের সকলের হাতে ছোট ছোট বন্দুক। শেখর জানালো এরা সব বাম দলের। আমার জীবনে সেই প্রথম প্রকাশ্যে দেখা আগ্নেয়াস্ত্র। প্রশ্ন হলো এত সব ঘটনার সাথে মুক্তির যোগাযোগ কোথায়? 70-এর দশককে মুক্তির দশকের তকমা দেওয়া হলো কেন? সে প্রশ্নের উত্তরের জন্য দেশের বাইরেও চোখ ফেরাতে হবে। আমাদের রাজ্যে যখন চলছে এই রাজনৈতিক সংঘর্ষ, প্রায় একই সময়ে শুরু হয়েছিল বাংলাদেশে মুক্তিযুদ্ধ। বাংলাভাষী পূর্ব পাকিস্তানের, উর্দুভাষী পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বিপ্লব। পশ্চিম পাকিস্তানের সামরিক শাসকেরা নিরস্ত্র নিরীহ নাগরিকদের দমন করতে নানা ধরনের অত্যাচার ও হত্যার আশ্রয় নিয়েছিল। বাংলাভাষীদের উপর এই অকথ্য অত্যাচার পশ্চিমবঙ্গের বাঙালি মেনে নিতে পারেনি। ভাষার টানে এবং অনেকের জন্মভূমির টানে সাময়িকভাবে হলেও আলগা হয়ে গিয়েছিল ভারত পূর্ব পাকিস্তানের সীমা। পশ্চিমবঙ্গের বহু তরুণ সীমানা পেরিয়ে পূর্ব পাকিস্তানের অভ্যন্তরে ঢুকে সে দেশের স্বাধীনতা আন্দোলনে সক্রিয় সহযোগিতা করেছিল। আবার ওপারের বহু অত্যাচারিত পরিবার সীমানা পেরিয়ে এদিকে এসে আত্মীয় স্নেহেই কোথাও আশ্রয় পেয়েছিলেন। দ্রষ্টব্য ছিল যে বাংলাদেশের মুক্তিযুদ্ধে এপারের বাঙালি আপন ঘরের হানাহানি ভুলে একযোগ হতে পেরেছিল। ভাষার ঐক্য, সংস্কৃতির ঐক্য, রাজনৈতিক মতবাদের বিভেদকে ছাপিয়ে গিয়েছিল। কাজেই 1971 সালে যে বাংলাদেশ জন্ম নিল তাতে এপারের বাঙালিরও অবদান ছিল। সে অর্থে 70-এর দশক আমাদের কাছেও মুক্তির দশক। বাংলাদেশের মুক্তিযুদ্ধের তাপ কলকাতা তথা পশ্চিমবঙ্গবাসী যতটা অনুভব করেছিল, ভিয়েতনামের মুক্তিযুদ্ধ ভৌগোলিক কারণেই আমাদের ততটা প্রত্যক্ষভাবে উদ্বুদ্ধ করতে পারেনি। কিন্তু অতুল সামরিক শক্তিতে বলীয়ান বৃহৎ দেশ আমেরিকার নৃশংস অত্যাচারের বিরুদ্ধে ছোট্ট একটা দেশ কেবল দেশপ্রেম ও সংকল্পকে পুঁজি করে বছরের পর বছর প্রতিরোধের ইতিহাস তৈরি করেছিল। সে সময়ে ভিয়েতনাম যুদ্ধে নৈতিক সমর্থনের উদ্দেশ্যে জায়গায় জায়গায় গেরিলা যুদ্ধের আলোকচিত্র, আমেরিকান সৈন্যদের পৈশাচিক হত্যালীলার চিত্র ইত্যাদি জনসাধারণের জন্য উন্মুক্ত প্রদর্শনীর ব্যবস্থা করা হতো। তেমনই এক প্রদর্শনী দেখতে হেঁটে হেঁটেই চলে গিয়েছিলাম বাঘাযতীন পল্লীতে। খুব মন দিয়ে দেখেছিলাম। একটা ছবি মনে গভীর রেখাপাত করেছিল। যুদ্ধবন্দী ভিয়েতনামীদের হাত পিছমোড়া করে লাইন দিয়ে মাটিতে বসিয়ে রাখা হয়েছে। তাদের মলিন পোশাকই বলে দেয় দারিদ্র্যের কথা। এক মার্কিন সৈন্য হাতে বেয়নেটযুক্ত বন্দুক একে একে ভিয়েতনামী বন্দীদের পেট বেয়নেট দিয়ে চিরছে। ক্রমানুসারে যে বন্দী ঠিক পরের শিকার, সে অকম্পিত বুকে উন্মুক্ত দৃষ্টিতে দেখছে সেই দৃশ্য। শেষ নিঃশ্বাস পর্যন্ত স্বদেশ প্রেমের অটল প্রতিজ্ঞা না থাকলে এমন নিঃশঙ্ক আত্মত্যাগ সম্ভব নয়। মুক্তিকাঙ্ক্ষার কাছে পরাজয় মানতে হয়েছিল প্রবল পরাক্রমশালী আমেরিকাকেও। তা দেখে বহুদূরের বাঙালি আগ্রহে বিস্ময়ে অভিভূত হয়ে তাদের সঙ্গে একটা
আত্মিক অনুভব করেছিল, আন্তরিক অভিনন্দন জানিয়েছিল। সে মুক্তিও সেই 70-এর দশকেই। দ্য রুম অফ লাইফস পডকাস্টে আসার জন্য ধন্যবাদ। আশা করি আবার দেখা হবে।